জামায়াতের আমির বলছেন যে জি, জি। একজন মানে নারী আমির হওয়া সম্ভব না। কিন্তু আপনি বলছেন যে এটা আসলে সম্ভব। সম্ভব বলিনি। আমি বলেছি সাংবিধানিক বাধা নাই। মানে তাহলে তার অর্থ কি দাঁড়ালো? মানে এটা তাহলে তো অসম্ভবও না। হ্যাঁ, অসম্ভব না। এই যে ২ টি সরকারের সময় বিশেষ করে স্বৈরাচারের সময় অ্যাপয়েন্টেড যেই রাষ্ট্রপতি যিনি ইন্টারিমের সময় দায়িত্ব পালন করেছেন, তাকে আসলে কেন এতদিন রেখে দেওয়া হলো? যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়েছে সেটা তাহলে এখন কি হচ্ছে? ৭১ এ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামী কি কখনো ক্ষমা চাইবে? পলিটিক্যাল উদ্দেশ্যে এই ৭১ কে ব্যবহার করা হয়। এই প্রচেষ্টাটা বন্ধ হওয়া দরকার। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষিত আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। মারদিয়া মমতাজ, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জি, এই বিষয়ে আসলে আমরা শুরু থেকেই বলে এসেছি। আপনি দেখেছেন ১ম অধিবেশনের ১ম দিনই বিরোধী দল ওয়াকআউট করেছিল যে, এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে বিতর্কের অবকাশ আছে, তাকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আমরা একটি নতুন সরকারের যাত্রা শুরু করতে চাইনি। সরকারি দলের অসহযোগিতায় আসলে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারিনি এবং আ ঐতিহাসিকভাবে আমরা এটা দেখে এসেছি। আমরা এটার তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি 96 এ, সে সময়ও দেখেছি যে ২ বছর ধরে নানা কারণে গড়িমসি করে অবশেষে এই একই বিল আবার বিএনপি সরকার পাস করেছিল। একইভাবে ২০০৬ এও আমরা বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে বিতর্ক দেখেছি এবং সেখানে দেখেছি যে যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষের মতামতের সাথে একমত না হয়ে অত অত কোনো বিনা কারণে আসলে যে দেরিটা করা হলো সেটার খেসারত দিতে হয়েছে দেশের সবাইকে। একইভাবে আমি বলব আবার ১০ বছর পরে অ্যা এই যে যৌক্তিক দাবিটা ছিল রাষ্ট্রপতিকে অপসারণের, সেটাকে সময় মতো না করে বিএনপি সরকার সেই ধরনের আচরণই করছে এবং এই যে অপসারণের প্রক্রিয়াটাও আসলে এরকম হওয়া উচিত ছিল না। তার ব্যাপারে যদি পতিত স্বৈরাচারের সাথে যোগাযোগের প্রমাণই পাওয়া যায়, তাহলে এখানে ইমপিচমেন্ট দরকার ছিল। কিন্তু এখানে এখানে কয়েকটা আসলে বিষয়। তাকে একটা হচ্ছে যে আ মানে এই যে এই যোগাযোগের কথা আপনি জি। বলছেন, সেই যোগাযোগ তো আসলে কেউই নিশ্চিত করেনি। এমনকি সরকারের তরফ থেকেও প্রশ্ন করা হয়েছে, তারা বলেনি। আর আরেকটি কারণ যেটা মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন, তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তো আপনি যে যৌক্তিক কারণে বলছেন যে পদত্যাগ, সেই যৌক্তিক কারণটা কি? এবং সেই কারণে তো আসলে তাকে অপসারণ করা হয়নি। তিনি তো আসলে পদত্যাগ করেছেন। এটার ব্যাপারে আসলে এগুলো সবগুলো কথা আছে। কিন্তু আমরা এগুলোর সুস্পষ্ট কারণ আসলে জানতে চাই। আপনি যদি পদত্যাগ পত্রটাও দেখেন, শুধু অসুস্থতার কারণে যিনি পদত্যাগ করতে চাচ্ছেন তার আসলে এতগুলো কথা বলার দরকার হয় না। তিনি কোন সময় কি করেছেন, তিনি মনে করিয়ে দিতে চাচ্ছেন। এটা এক ধরনের কৈফিয়ত দেওয়ার মতন একটা আচরণ। তো এখানে আসলে স্বচ্ছতাটা দরকার ছিল এবং জাতির জানার আগ্রহ আছে, জাতির জানার অধিকার আছে যে এই যে ২ টি সরকারের সময় বিশেষ করে স্বৈরাচারের সময় অ্যাপয়েন্টেড যেই রাষ্ট্রপতি যিনি ইন্টারিমের সময় দায়িত্ব পালন করেছেন, তাকে আসলে কেন এতদিন রেখে দেওয়া হলো? যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়েছে সেটা তাহলে এখন কি হচ্ছে? এটার ব্যাপারে জাতির সামনে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই সরকারের পক্ষ থেকে। সুতরাং এখানে তো আসলে দরজা খুলে যায়। যে যার মতন ব্যাখ্যা করতে শুরু করবে। আপনার এক্ষেত্রে আপনার নিজের পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হচ্ছে এখানে তার কাছে তিনি যেই ২ টি গুরুত্বপূর্ণ সময় আসলে দায়িত্ব পালন করেছেন, তাকে ইমপিচমেন্ট ছাড়া কেবলমাত্র পদত্যাগের সুযোগ দেওয়াটা এটা একটি ভুল হচ্ছে। এটা হয়তো আমাদেরকে সময়ের সাথে, সাথে আমরা আরো বুঝতে পারবো। কিন্তু এটা একটা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। আরেকটি বিষয় আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এ ব্যাপারে আসলে জামাত তার সুস্পষ্ট প্রতিক্রিয়া এবং অবস্থান জানিয়েছে। আমার মতামত ঐটুকুই। এটা জামাতের জন্য যেমন আনএক্সপেক্টেড, সেরকম একটি নজিরবিহীন দৃষ্টান্ত জামাত দেখিয়েছে। সংসদীয় আসনের ব্যাপারেও তার কি হবে এটার ব্যাপারে ইসির কাছে চিঠি দেওয়া হয়েছে। তো বরাবরের মতোই জামাত নৈতিকতার প্রশ্নে যে অনমনীয়, সেই জায়গাটাতেই আছে বলে আমার মনে হয়।
এই জায়গাতে আসলে ২ টা প্রশ্ন। তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে এই যে ইসির কাছে পাঠানো বা আ মানে স্পিকারের কাছে পাঠানো তার সংসদ সদস্য পদ বাতিলের ব্যাপারে। এক্ষেত্রে তো আসলে একটা সহজ সমাধান হচ্ছে পদত্যাগ যদি তিনি করেন, তিনি যদি পদত্যাগ করতেন সেক্ষেত্রে আর মানে এই আসনও সেখান থেকে চলে যেত। কিন্তু জামায়াত ইসলামী দেখা যাচ্ছে যে তাকে পদত্যাগের আহ্বান বা তাকে পদত্যাগের অনুরোধ আসলে করেনি। এটার কারণ কি? এইটা কি পাবলিকলি করার কথা? তিনি পদত্যাগের তো কারণ তো একজন তিনি তো বলতেই দলের পারে যে একজন দলের পক্ষ এমপি, থেকে যে হ্যাঁ? আপনি পদত্যাগ করেন। আপনি যেহেতু এই ধরনের একটা ঘটনায় আপনার অভিযোগ রয়েছে আরকি। দলের পক্ষ থেকে যেটা কাজ সেটা হচ্ছে দলের যে অবস্থানটা ক্লিয়ার করা। তাকে বহিষ্কার করা হয়েছে। পদত্যাগটা তার ব্যক্তিগত বিষয়। তিনি এখন কি করবেন? এবং আমাদের সংবিধানেও এটার ব্যাপারে যে বিধান আছে যে সংসদ সদস্য পদ চলে যাওয়ার জন্য তাকে যেটা করতে হবে যে তিনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে অটোমেটিক্যালি সংসদ সদস্য পদ চলে যায়। এবং এই যে একটা সিচুয়েশন যে দল বহিষ্কার করেছে কিন্তু তিনি পদত্যাগ করেননি, এটার কোনো নজির নাই। সুতরাং এখানে হাইকোর্ট চাইলে পরামর্শ দিতে পারেন অথবা এখানে হয়তো সংসদ স্পিকার একটি সিদ্ধান্ত নিতে পারেন। আমরা সেটার জন্য অপেক্ষা করব। আমরা এখানে সাংবিধানিক সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছি। কিন্তু এর নজিরসম্মত আর আছে। দলের এর পক্ষ আগে থেকে অন্তত আরো যতটুকু ২ টো ঘটনা এরকম আছে যে মানে দল থেকে মানে বহিষ্কার করা হয়েছে কিন্তু তিনি পদত্যাগ না করা পর্যন্ত আসলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময়ও একজন এমপির ক্ষেত্রে এরকম হয়েছিল। তিনি পরবর্তীতে পদত্যাগ করেছেন। জি, এটাই ব্যাপার যে ব্যক্তি কি করবেন এটা তার ব্যাপার। কিন্তু দলের পক্ষ থেকে যতটুকু করণীয় দল তো এর বাইরে করতে পারে না। দল তার অবস্থান ক্লিয়ার করেছে। আ জাতির কাছেও করেছে, ইসির কাছেও চিঠি পাঠিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেই স্টেপটার জন্য অপেক্ষা করব। দলের ক্ষেত্রে মানে আপনার দলের কারো বিরুদ্ধে যদি নৈতিক স্খলন বা কোট আনকোট পর্দা লঙ্ঘনের মতো অভিযোগ ওঠে, সেক্ষেত্রে আসলে জামায়াত ইসলামী উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াটা কি? মানে যার বিরুদ্ধে অভিযোগ তাকে কি আপনারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। গাজী নজরুল ইসলামও পেয়েছেন কারণ এই তার সুযোগ। কাছ থেকেই তো সো ফার আমার মনে হয় অবশ্যই পেয়েছেন। কারণ এর আগেও এটি কিন্তু একদম ১ম না। এর আগেও এরকম ২-১ টি ঘটনা ছিল। সেগুলোর ব্যাপারে ব্যক্তির সাথেই যোগাযোগ করা হয়েছে এবং তার ব্যাখ্যা যাচাই করা হয়েছে এবং এরপরে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জায়গাটাতে আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা কোনো নারীকে দেখি এরকম ঘটনা তো অতীতেও ঘটেছে হুম, 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 যে হুম। দেখা যাচ্ছে রাজনীতিবিদদের সঙ্গে কোনো নারী ছিলেন এবং সেটা নিয়ে এরকম একটা ইস্যু তৈরি হয়েছে। কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে যে নারীদের যে একটা মানে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়, সেই বিষয়টা আসলে থাকছে না। একজন নারীকে এই রাজনীতিবিদের সঙ্গে তাকেও দেখানো হচ্ছে এবং তার যে একটা সামাজিক মানে অসম্মান এক্ষেত্রে হতে পারে বা তার যে একটা মানে পারিবারিকভাবে তিনি যে একটা চাপে পড়তে পারেন বা তার যে এই যে ব্যক্তিগত গোপনীয়তা এটা ক্ষুণ্ণ হচ্ছে বারবার। তো এই জায়গাটাতে একজন নারী সংসদ সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক এত ঘটনার মধ্যে নারীরা যে বারবার একই রকমভাবে আক্রান্ত হচ্ছেন, এটা কেমন? জি, এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের আগে থেকে আমরা সরব আছি। অনলাইনে, অফলাইনে যেকোনো জায়গায় নারীর মর্যাদাহানিকর হয় এমন কোন ধরনের কার্যক্রমের জন্য সরাসরি আমাদের অফিসিয়াল পেজ থেকে এবং অফিসিয়ালি বিভিন্নভাবেই নিরুৎসাহিত করা হয়েছে। এটাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। এখন এই ঘটনাটার ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো ডাইমেনশন আছে। ১ম কথা হচ্ছে যে এটি একটি উদ্দেশ্যমূলকভাবেই তার পেছনে আ অ্যা এমন কিছু মানুষ কাজ করেছেন এই ঘটনাটাকে ফাঁস করার জন্য এবং এখানে তারা একটা কথা মনে রাখতে ভুলে গেছেন যে এই নারীটি আসলে তার ভবিষ্যৎ খুব কম বয়স মেয়েটার, তাই না? মাত্র ১৭ বা ১৮। তো তার পুরো জীবনটা সামনে পড়ে আছে। তার নিরাপত্তার কি হবে? তাকে যে মানুষ চিনে গেল, এরপর তার সামাজিক মান মর্যাদার কি হবে? এটা কিন্তু চিন্তা করার অবসর কারো নাই। সবাই ব্যস্ত হচ্ছে তাদের আ কাটতি বাড়ানোর জন্য, তাদের ভিউজ বাড়ানোর জন্য। তো এই বিষয়টা খুবই আনএক্সপেক্টেড। এখানে আমরা এটা নিয়ে এখন কথাও বলব। আমি ইনফেক্ট আজকেও বলেছি। কিন্তু এখানে সত্যি কথাটা হচ্ছে যে ২ টা বিষয় আলাদা। আমি এই নারীর নিরাপত্তা চাচ্ছি। তার মানে এই না যে আমি চাচ্ছি এই অপরাধটার কোনো গুরুত্ব নাই অথবা অপরাধটা লুকিয়ে থাকুক। অপরাধটা বের হতে হবে। এটা যেভাবেই আসুক। কিন্তু একই সাথে যে মানুষগুলো তাদের ন্যূনতম সামাজিক আ দায়বদ্ধতা নাই, যারা এই নারীকে ডিসক্লোজ করে দিয়েছেন এইভাবে, তাদের কাজটাকে অবশ্যই আমাদেরকে নিন্দা জানাতে হবে। এক্ষেত্রে কি আইনি সহায়তা বা আইনি সুরক্ষা আরো মজবুত করার কোনো সুযোগ আছে আপনার কাছে মনে হয়?
আমাদের দেশে এই বিষয়ক যে আইনগুলো আসলে আছে, সেগুলো কিন্তু কিছুটা আম আ এগুলো ডিরেকশনাল। যে আমি দেখেছি যে এইগুলোতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মামলা করতে চেয়েছি বা কাজ করতে চেয়েছি। এগুলোতে আমরা মানে এই জায়গাগুলোতে আসলে কোনো সমাধানে আসা সম্ভব হয় না। বিশেষ করে আমরা দেখেছি যে পুলিশ এই ধরনের মামলাগুলোকে নিতে আ আগ্রহী হয় না। কারণ এগুলোতে আসলে ওই যে কে কোন আইডি থেকে এই কাজটা করেছে এটা ডিটেক্ট করার জন্য যে আম ইনফ্রাস্ট্রাকচার দরকার এগুলো সম্ভবত আমি আমি ঠিক সিউর না যে আমাদের পুলিশের কাছে আছে কিনা। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এসব মামলা করেও লাভ হচ্ছে না। আমরা নির্বাচনকালীন সময়ে বেশ কটি মামলা হতে দেখেছি এগুলো নিয়ে। কিন্তু এগুলোর আসলে কোনো সমাধান হয় না। এমনকি প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়েও কিছুদিন আগে আমরা দেখেছি যে কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করা হয়েছে। সেখানেও কিন্তু আমরা শাস্তির কোনো নজির দেখিনি। তো এটা আসলে জাতি হিসেবে আমাদের সামনে হতাশাজনক এবং এই নজিরগুলো যখন আমাদের সামনে থাকে আমরা নিজের থেকেই হয়তো ভাবি যে, "না এগুলোর বিচার চেয়ে কি হবে? এটা হবে না।" এরকম একটা অবস্থার মধ্যে আছি আরকি আমরা। একটি অন্য একটি প্রসঙ্গে এবার আসতে চাই আরকি জামায়াতে ইসলামী সম্পর্কিত। সেটা হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে এক ধরনের মানে ধোঁয়াশা দেখা যায় আরকি এবং নানা সময় নানা বিতর্ক, আলোচনা, সমালোচনা চলে। আপনিও মাঝে, মাঝে এটা নিয়ে মন্তব্য করেছেন। তো আমরা যেটা জানতে চাচ্ছি যে জামায়াতের আমির শফিকুর রহমান গত নির্বাচনে আগে বলেছিলেন যে, আমির পদে নারী আসা সম্ভব নয়। তো নারী নেতৃত্ব ইস্যুতে জামাতের এই যে একটা কঠোর অবস্থান, এটার কারণ কি আসলে? এবং এটার কি কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখেন কিনা? জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির অর্থাৎ কেন্দ্রীয় যিনি সভাপতি, যাকে আমরা আমিরে জামাত বলছি। এই একটি মাত্র পদের কথা তিনি বলেছেন। এখন পর্যন্ত এখানে কোন নারী আসেন নাই এবং হয়তো সম্ভব না। হয়তো কেন বলছি? কারণ এটা একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত। যদি কখনো এরকম হয় যে কেউ মেজরিটি নিয়ে নির্বাচিত হয়েছেন, তখন এ ব্যাপারে কোনো বাধা থাকার কথা নয়। আপনি যদি আমাদের সংবিধানে দেখেন, সেখানে এখানে এই পদটিকে নারী-পুরুষ কারোর জন্য এক্সক্লুসিভ করা হয়নি। এবং এখানে শুধুমাত্র মানে এই আপনি বলতে একটি চাচ্ছেন পদ যে জামায়াতে ছাড়া ইসলামীর যে মানে বাকি গঠনতন্ত্র বা সংবিধান সেখানে নারী-পুরুষ আলাদাভাবে করা হয়নি। মানে একজন নারী চাইলেও এটা হতে পারে। না, জি, চাইলে না। এটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে আসে। যদি ভোট নির্বাচিত হয়। হয় আরকি। ভোটের মাধ্যমে জি, জি। তো আপনার কি কোনো এখন পরিকল্পনা আছে যে এখানে আপনি আরেকটা এই ব্যাপার এই হচ্ছে ভোটে অংশ নিবেন? বিষয়টা পরিকল্পনার না। এখানে যদি আপনি নির্বাচন ব্যবস্থাটা দেখেন, এখানে কোনো ক্যানভাসিং হয় না, কোনো প্রার্থী থাকেন না। প্রত্যক্ষ এবং গোপন ভোটে একজন আমির নির্বাচিত হন। তো এখানে ব্যাপারটা যতটুকু না ক্ষমতার তার চাইতে অনেক বেশি দায়িত্বের। সুতরাং এখানে যিনি নির্বাচিত হচ্ছেন তার আ আ তার কাছে অনেকগুলো বিষয়, তাই না? তাকে মানুষের কাছে আস্থাভাজন হতে হবে এবং তিনি ক্যানভাসিং করা মাত্র বা নিজের প্রার্থিতার আগ্রহ প্রকাশ করা মাত্র তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সুতরাং এখানে আগ্রহ প্রকাশ করার প্রশ্নটা আসলে আসে না। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি আরেকটু পরিষ্কার হওয়ার জন্য জামায়াতের আমির বলছেন যে জি, জি। একজন মানে নারী আমির হওয়া সম্ভব না। কিন্তু আপনি বলছেন যে এটা আসলে সম্ভব। সম্ভব বলিনি। আমি বলেছি সাংবিধানিক বাধা নাই। মানে তাহলে তার অর্থ কি দাঁড়ালো? মানে এটা তাহলে তো অসম্ভবও না। হ্যাঁ, অসম্ভব না। আচ্ছা। এরপরে যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে যে আমরা YouTube এ একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল, প্রিয় দর্শক জামায়াতে ইসলামীর কি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত? তো জরিপে যারা অংশ নিয়েছেন তাদের ৬৬% বলছেন যে হ্যাঁ, নারীদের মনোনয়ন দেওয়া উচিত। তো এই ধরনের একটা চিত্র বাংলাদেশের দেখতে আর কতদিন অপেক্ষা করতে হবে? জুলাই সনদে যারা সিগনেচার করেছেন, তারা তো জেনে বুঝে সিগনেচার করেছেন। জুলাই সনদকে আমরা যখন আইনি মর্যাদা দিতে পারব, তখন থেকে তো আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নাই এবং এটা জেনে বুঝেই জামাত সেখানে সিগনেচার করেছে। এরপর থেকে আমরা এটা তো আসলে অপেক্ষার কিছু না। যদি এখনই আমরা জুলাই সনদকে আইনি মর্যাদায় দেখতে পাই, তাহলে ২০২১ এর নির্বাচনেই কেন আমরা দেখতে পাবো না? এখানে তো আর কিন্তু কোনো বাধা মানে নাই। নারী প্রার্থী দেওয়ার দলের জন্য পক্ষ তো থেকে জুলাই কোনো সনদ বাধা নাই। বাস্তবায়ন মানে হতে হবে এরকম তো কোনো বাধ্যতামূলক ব্যবস্থাও নাই। মানে এটা তো এখনো করা যায়। মানে সর্বশেষ নির্বাচনে কেন জামায়াত ইসলামী কোনো নারীকে প্রার্থী করেনি সেটা নিয়েও তো অনেক বিতর্ক হয়েছে আরকি। বিতর্ক সমালোচনা হয়েছে। তো এটার অনেক সাথে আপনার বিতর্ক হয়েছে এবং জুলাই আমি সনদকে কেন সম্পৃক্ত করতে জি, হবে আরকি? আচ্ছা কেন করছি এটা একটু বলি। আমরা ২৬ এর নির্বাচনে কেন কোন নারী প্রার্থী দেখি নাই জামাতের পক্ষ থেকে। এটার ব্যাখ্যা আমি অনেক জায়গায় দিয়েছি যে আমরা যে আর্থসামাজিক অবস্থার মধ্যে ২০ বছর কাটিয়ে এসেছি সেখানে আসলে এটা সামর্থ্যের বিষয় ছিল।
কিন্তু জোটের পক্ষ থেকে দেখেন, জোটের পক্ষ থেকে যে নারী প্রার্থীরা ছিলেন, তাদেরকে সর্বতোভাবে সাহায্য করা হয়েছে, তাদের সাথে কাজ করা হয়েছে। সুতরাং দলীয়ভাবে এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই বা এখানে কোনো অনীহা নাই। আমি এটা বোঝাতেই জুলাই সনদের কথাটিও বলেছি যে, এটার ব্যাপারে অনীহা নাই দেখেই আমরা নির্দ্বিধায় জুলাই সনদের ওই দাবিটাকে মেনে নিয়েছি যেখানে বলা হয়েছে ৫% অন্তত সরাসরি নির্বাচনে নারী প্রার্থী থাকবে। তো এখান থেকে তো আসলে বোঝা যাচ্ছে যে দলের এখানে ইনটেনশন এর কোনো কমতি নাই অথবা কোনো দ্বিধা এখানে নাই। কিন্তু আপনার যে ব্যাখ্যা আমি এটা দেখেছি শুধু আপনি নন আরো মানে একাধিক জামায়াতের নেতা তারাও এই ব্যাখ্যাটা দেন যে গত ২০ বছর ধরে ওরকম পরিস্থিতি ছিল না বলে নারী প্রার্থী দেওয়া যায়নি। কিন্তু এটা আসলে মানে এই ব্যাখ্যাটাকে আপনার কাছে খুবই মজবুত মনে হয়? কারণ আপনি তো অন্য জায়গায় পুরুষ প্রার্থী তো দিতে পেরেছেন। আর মানে ১ জন ২ জন নারীও আপনাদের এর মানে ছিল না যাকে আপনি প্রার্থী করতে পারেন শুধুমাত্র এই পরিস্থিতির কারণে? মানে এটা একটু আপনার কাছে মনে হয় না যে একটু দুর্বল ব্যাখ্যা আসলে? না, এখন আমি যখন ভেতর থেকে দেখি, এটাকে যখন আপনি হয়তো অনেক বাইরে থেকে দেখছেন, দূর থেকে দেখছেন। আমি যখন ভেতর থেকে দেখি, তখন আমার কাছে এটা মনে হয় না। আমাদের অসংখ্য পরিবার এমন ছিলেন, যারা দীর্ঘদিন হয়তো ২ মাস একটা বাসায় থাকতে পারেননি। সুতরাং ভোটের রাজনীতিতে যেখানে মানুষের কাছে যেতে হচ্ছে, যেখানে মানুষের মতামত নিয়ে এক জায়গায় যেতে হচ্ছে, সেই জায়গাটাতে যাওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে কিনা সেটা একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করে থাকবেন, এবারের নির্বাচনে আমাদের যারা এমনকি মাঠে কাজ করেছেন, সেই নারীদেরকেও ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে। সবকিছু মিলে নিরাপত্তার একটা প্রশ্ন ছিল। তো এখানে এটা একটা কমপ্লেক্স ব্যাপার আরকি। আর সবচেয়ে বড় কথা যে এইটাকে ইস্যু করে জামাতের বিরুদ্ধে এই কথাটা বারবার বলে এত বেশি প্রশ্ন করা হবে জানলে হয়তো কিছু জায়গায় দেওয়াই হতো। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় আরকি। কিন্তু এটাকে আমরা মনে করেছি যে সবাই এই ব্যাপারটা বুঝবেন। কারণ আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এসেছি এবং যেখানে এসে উপনীত হয়েছি এটা সবার কাছে পরিষ্কার। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে একটু আসতে চাই। তো এই যে জুলাই গণঅভ্যুত্থান এর সঙ্গে জি, জি। আপনি কেন সম্পৃক্ত হয়েছিলেন? আমি একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম তখন এবং আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সরাসরি এই বিষয়টির সাথে জড়িত ছিল। যখন কোটা আন্দোলনের কাজ শুরু হলো, যখন এই দাবিতে তো এটা তো আসলে নতুন দাবি না ১৮ থেকেই আমরা দেখে আসছি এবং ১৮ তে আমরা খুব বাজেভাবে এই আন্দোলনকারীদেরকে দমন করা হয়েছে এই সিনারিওটাও দেখে আসলাম। তো ২৪ এ যখন আবার এই আন্দোলন শুরু হলো, আমাদের মনে হচ্ছিল যে এখানে আমাদের কথা বলা দরকার। কিন্তু যেহেতু আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলাম, তো আমি ওদের কাছ থেকে শুনতাম, অনেক বেশি কানেক্টেড ছিলাম, ওদের দাবিগুলো শুনছিলাম। তো আমরা দেখি যে আসলে এটা একটা সময় কোটা আন্দোলন থেকে আসলে অ্যা 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 একতরফা আন্দোলনে চলে আসে। কারণ হচ্ছে যে এখানে নির্বিচারে গুলি চালানো হচ্ছিল। দুঃখজনক বিষয় হচ্ছে দেখেন আমরা এখন নয়াদিল্লিতে কি ঘটছে দেখছি। তো সেখানে দেখেন পুলিশ হয়তো একটা লাঠি দিয়ে পেটাচ্ছে। এখানে ছেলেমেয়েদেরকে ধরে প্রিজন ভ্যানে উঠাচ্ছে। কিন্তু এই যে নাগরিকের বুক বরাবর গুলি করে দেওয়া, নাগরিকের আ জানের তোয়াক্কা না করে হেলিকপ্টার থেকে গুলি করা। এই অবস্থাটা যখন বাংলাদেশে শুরু হয়ে গেল তখন আসলে আমাদের এমন একটা অবস্থা ছিল যে আমরা আর কিছুতেই এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। তো আমি বলব যে এটা শুধুমাত্র ছাত্রদের ইস্যু ছিল না। এটা তখন জাতিগত নিরাপত্তা জাতিগত সার্বভৌমত্বের একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেই অবস্থায় একজন সচেতন নাগরিক হিসেবে এখান থেকে দূরে থাকার তো কোনো অবকাশ নাই। আমরা যেটা দেখা গেছে যে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তো অনেক আন্দোলন করেছে বিরোধী দল, বিএনপি, জামাত, কখনো বিএনপি জামাত মিলে, কখনো বিএনপি আলাদাভাবে, কখনো জামাত আলাদাভাবে। কিন্তু কোনো সময় আসলে কোনো একটা সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছাতে পেরেছে আন্দোলন করে বিরোধী দল, আমরা সেটা দেখিনি। কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থানের যেই প্রেক্ষাপট, সেখানে দেখা যাচ্ছে খুব অল্প সময়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো এই যে মানে জুলাই আন্দোলনটা কিভাবে অন্যান্য আন্দোলনগুলো থেকে আলাদা ছিল? এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। জুলাই আন্দোলনকে আসলে আমি আলাদা বলতে চাই না। এটা একটা কিউমুলেটিভ রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে বহুদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। এবং আ শেখ হাসিনা যেটি করেছিলেন ডিভাইড অ্যান্ড রুল কে খুব ভালো মতোই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। যেমন ধরেন আমরা যখন দেখলাম যে বিডিআর এর সাথে যে ঘটনাটি হলো, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মাথায় এবং এটার কোনো সন্তোষজনক আ ব্যাখ্যা সরকার কখনোই দেননি। তো যার কারণে আমরা তখন মনে করলাম যে ঠিক আছে আমাদের সীমান্তরক্ষীদের উপর একটা
বড় একটা আঘাত এসেছে এবং আমরা আমাদের এত বেশি সংখ্যক সম্ভবত ৫৭ জন সর্বশেষ আ সংখ্যাটি ৫৭ জন চৌকস অফিসারকে হারিয়েছি। তা একেকজনের পিছনে হয়তো দেশের ২০ বছর, ২৫ বছরের ইনভেস্টমেন্ট। তাকে ট্রেনিং দেওয়া, তাকে কাজে লাগানো, তার অভিজ্ঞতাগুলোকে রিচ করা। এরপরে যখন আমরা দেখলাম ১৩ তে কিছু মানুষকে নির্বিচারে অ্যা ফ্ল্যাশ করে ফেলার মতন একটি অপমানজনক শব্দকে ব্যবহার করে একটি অভিযান চালানো হলো এবং বলা হলো এরা ফুটপাতের গাছ কেটে ফেলছিল। মানে কৈফিয়তগুলো খুবই হাস্যকর ছিল। এবং কখনো সংসদে দাঁড়িয়ে বলা হলো যে এরা সস মেখে শুয়েছিল, রং মেখে শুয়েছিল। সবকিছু মিলে আসলে একটা, একটা করে ক্লাসকে আলাদা করে ফেলা হচ্ছিল। তখন আমরা দেখেছি আমাদের আমরা যাদেরকে সুশীল হিসেবে চিনি, তারা বলছেন যে এরা তো হুজুর। এবং কোথায়? কেউ তো বিচার করছে, বিচারের জন্য আসছে না। কেউ তো তাদের বাচ্চাদেরকে খুঁজতে আসছে না। এই ব্যাপারটিকেও আমরা যদি আমাদের মাথায় রাখি, এরপরে ১৮ তে ৩ টি আন্দোলনকে আমরা দেখেছি। কোটা আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন এবং এগুলোতে আমরা দেখলাম যে ঠিক আছে। আমরা একসময় মনে করেছি যে এটা পিডিআর এর উপরে শুধু হামলা। একসময় মনে করেছি যে এটা হুজুরদের উপরে শুধু হামলা। একসময় দেখলাম যে এই হামলা আসলে আমার সন্তানদেরকেও স্পর্শ করছে। আমার মনে হয় এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন একটা সিচুয়েশন, এটাই দেশের সর্বস্তরের মানুষকে সাহায্য করেছে আবার সিদ্ধান্ত নিতে। এবং ১৮ র ব্যর্থতাটা আসলে আমাদেরকে এটা একটা সিগনাল দিয়েছিল যে আমরা যদি সবাই না নামি তাহলে শুধুমাত্র ২-১ জন নেমেই একটা দাবি আদায় হয় না। এবং আমরা একের পর এক একতরফা নির্বাচন দেখছিলাম। যেগুলোর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছিলাম যে কোন রকম স্বাভাবিক প্রক্রিয়ায় এই সরকারটি বিদায় নেবে না। তো আমি বলব এই সবগুলো সিদ্ধান্ত এসে ২৪ এ আমাদের প্রত্যেককে কোন না কোন ক্যাপাসিটিতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছে। এবং এই আন্দোলনের এত কম সময়ে সফলতার এটা একটা বড় কারণ। তো এই আন্দোলনের পর আপনার যা প্রত্যাশা ছিল তা কতটা পূরণ হয়েছে? আমি বলব আলহামদুলিল্লাহ একটা ব্যাপার হচ্ছে আমরা এমন একজন শাসকের হাত থেকে বাংলাদেশকে এখন আ রক্ষা করতে পেরেছি, মুক্ত করতে পেরেছি। যার কাছে দেশের মানুষ, এই দেশের ছাত্রদের জীবন, তাদের মেধা, তাদের যোগ্যতা, দেশের মানুষের দ্রব্যমূল্য, দেশের মানুষের পয়সা যেটা পাচার হয়ে যাচ্ছে, ও বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এই সবকিছু মিলে যার কাছে এগুলোর কোনো গুরুত্ব ছিল না, সর্বোপরি দেশের সার্বভৌমত্বের গুরুত্ব ছিল না, তার কাছ থেকে দেশকে মুক্ত করা গেছে। দ্বিতীয়ত হচ্ছে এখন তো আসলে রিফর্ম এর সময়। সেই সময়টা চলছে। আমরা এখনো আশাবাদী যে আমরা একসাথে এই কাজগুলো করতে পারবো এবং আমাদের প্রত্যেককে আসলে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এটার জন্য। আমরা সেটার জন্য তৈরি। কিন্তু আমরা যেটা দেখছি যে অন্তর্বর্তী সরকারের সময় যেসব অধ্যাদেশ করা হয়েছে তার অনেকগুলোই, বিশেষ করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল যেমন গুম, মানবাধিকার লঙ্ঘন, এ সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ সম্পর্কিত কিছু অধ্যাদেশ বাতিল করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা এখনো দেখতে পাচ্ছি না। নানা রকম কথার মধ্যেই আটকে আছে। তো জি। এরপরও আপনি মানে প্রকৃত অর্থে মৌলিক সংস্কারের ব্যাপারে কিভাবে আশাবাদী থাকেন? আমরা আশাবাদী আছি কারণ একটা গণতান্ত্রিক সরকারকে মানুষের ম্যান্ডেটের কথা মনে রাখতে হয়। তারা না চাইলেও রাখতে হয়। তো এই ব্যাপারটাতে আমরা শক্ত থাকবো, আমরা মজবুত আছি আমাদের দাবিতে এবং আমরা মানুষকে সাথে নিয়ে আমাদের যতটুকু ম্যান্ডেট আছে ততটুকু নিয়েই আমরা এখানে তৈরি আছি। আর আপনি যেটা বলছিলেন যে এ ব্যাপারটা তো আসলে দুঃখজনক, তাই না? অধ্যাদেশগুলোকে বাতিল না করে যে কারেকশন তারা করতে চাচ্ছেন, তারা যে ব্যাখ্যা দিয়েছেন যে তারা আরো ভালো আইন নিয়ে আসবেন। সেটার পূর্বাভাস কিন্তু ভালো দেখা যাচ্ছে না এখনো। তো সেখানে তো আমাদেরকে আসলে অবস্থান মানে গণতান্ত্রিক যেই সিস্টেম আমাকে অবস্থানও করতে হবে, কথাও বলতে হবে এবং আমাকে এটার ব্যাখ্যাও চাইতে হবে। আমরা এই প্রসেসটার মধ্যে থাকতে চাই এবং আমরা আছি। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই, তার নাম খালিদ ইবনে মিজান। জামায়াতের নারী এমপি মার্দিয়া মমতাজের কাছে আমার প্রশ্ন থাকবে যে তার যে বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে নানাভাবে এটি ছড়িয়ে পড়ে, এই বক্তব্যগুলো কি আসলে তাদের রাজনৈতিক অবস্থান নাকি তাদের ব্যক্তিগত অবস্থান? এই বিষয়ে আমি তার কাছে জানতে চাই। ব্যক্তি তো আসলে রাজনৈতিক অবস্থানের বাইরে না। যখন থেকেই আসলে আমি একটা দলের হয়ে কথা বলছি, তখন আমি ব্যক্তিগত কথা বললেও সেটা আ দলের যে কথার যে পেরিফেরি সেটার বাইরে যায় না। সুতরাং এটাকে আপনি দুটো হিসেবেই ধরতে পারেন। আমি দর্শককে বলছি।
এই জায়গাতে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেমন আপনি কিছুদিন আগে এক টক শোতে বলেছিলেন যে কোট আনকোট মেয়েরা কিভাবে থাকবে সেই দায়িত্ব আল্লাহ আপনাদের দেননি। যেটা আপনার ভালো লাগবে না চোখ নামিয়ে চলে যান। যখন কাপড় এদিক ওদিক হবে সেটা আপনার পছন্দ হবে না। আপনার কেন মনে হবে এই মেয়েটা আপনার আক্রমণযোগ্য? তো এই বক্তব্য তো দেখা যাচ্ছে জি। যে অনেক সময় অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে এসব বিষয় নিয়ে প্রচুর সমালোচনা করা হয় এবং তার মধ্যে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার দলের নেতাকর্মীরাও এ ধরনের আ বিষয়ে সম্পৃক্ত হচ্ছেন যে এক ধরনের মোরাল পুলিশিং করার চেষ্টা করছেন নারীর পোশাক নিয়ে, নারীর অধিকার নিয়ে। তো এটা কি আপনার নিজের ব্যক্তিগত মতামত না আপনার দলীয় অবস্থান? অবশ্যই না। ইসলাম যেই সমাজ ব্যবস্থাটাকে অফার করে, এটা তার একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমরা যদি ইসলামের ১৪০০ বছরের ইতিহাস দেখি, আমি এটা কাদের জন্য বলছি জানেন? ইভেন যারা আমার দলকেও সমর্থন করেন, কিন্তু তারা কল্পনা করেন যে জামাত ক্ষমতায় আসা মাত্র সবাইকে পিটিয়ে একরকম কাপড় পরতে বাধ্য করবে। আমি তাদেরকেও বলছি। আমরা যদি ইসলামের এই ১৪০০ বছরের ইতিহাসের দিকে তাকাই, কোন সমাজেই, কোন সময়েই মেয়েদের ওপর এমন কোনো পোশাক চাপিয়ে দেওয়া হয়নি যেটা তার জন্য, তার ওই অঞ্চলের জন্য অ্যাবনরমাল। বরং রাষ্ট্র চিন্তা করবে যে ইসলামী রাষ্ট্র সবসময় এটা চিন্তা করেছে এবং এটাকে বাস্তবায়ন করেছে যে একজন মেয়ে যেভাবেই থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং হ্যাঁ, ড্রেস কোড সব দেশে আছে। আমি পাবলিক প্লেসে কি ধরনের ড্রেস পরে যাব, সেটা হয়তো আমার পারসেপশন থেকে আসতে পারে, আমার রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে আসতে পারে এবং কোন ধরনের আ সভ্যতার সীমা যদি আমি লঙ্ঘন করি, সেটা যেকোনো জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় যারা একটা স্পেসিফিক ধরনের কাপড় পরতে চায়, তাদের জায়গাগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। তাদের বিচ গুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। তো এইটা তো আসলে ইসলামের যেটা প্র্যাকটিস আমি সেটার কথা বলেছি। এবং জামাত যেখানে চিন্তা করে যে একটা ইসলামী রাষ্ট্র এখন কিভাবে কাজ করবে, তারা এটুকুই ইমপ্লিমেন্টেশন এর চেষ্টা করবে। যে ১ম কথা হচ্ছে সকল নাগরিকের জন্য ইনসাফ এনশিওর করা এবং সকল নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এটা কিছুতেই আমার ব্যক্তিগত মতামত শুধু তা আমি বলব না। এটা ইসলামের মূলনীতি। এবং জামাত যখন একটা জায়গায় দায়িত্ব পাবেন, হয়তো দেশের ক্ষমতায় আসবেন, তখন এটাকেই বাস্তবায়নের চেষ্টা করবেন। আমার দলের কারোর যদি এ ব্যাপারে দ্বিমত থাকে আমি তাকে আহ্বান করব, আপনি পড়ে দেখেন, আপনি জেনে দেখেন এবং আপনি বাস্তবতার নিরিখে এই আ এই বিধানগুলোকে দেখেন, যাচাই করেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে আইনের রূপ দিতে বিল পাস করেছে জাতীয় সংসদ। জামায়াত তাতে আপত্তি করেছিল এবং এনসিপি তাতে সমর্থন দিয়েছে। তো ৭১-এ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামী কি কখনো ক্ষমা চাইবে? ৭১ এ মানবতা বিরোধী অপরাধের সাথে জামাত কখনো জড়িত ছিল না। কিন্তু নানা তথ্য প্রমাণ তো এখন নানা সময় আসছে এবং এখানে আপনাদের একাধিক নেতার মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি হয়েছে। আমরা যখন দেখেছি যে 90s এর শুরুতে আর্লি 90s এ যখন অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হলো, আমরা কি তখন বলেছি তাকে গ্রেফতার করা যাবে না, আমরা কোনো কিছু করব না। আমরা সঠিকভাবেই যেইভাবে আগানো দরকার নিয়মতান্ত্রিকভাবেই আম বিচার ব্যবস্থাকে ফেস করেছি। একই ঘটনা আপনি দেখেন যে বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো ২০১২ তে বা ১০ থেকেই। আমরা দেখেছি যে সেখানে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটি আইন মেনেই তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করা হয়েছে। প্রশ্নটা তো এখানে উল্টো। যে যদি অভিযোগ ঠিকই হয়, যদি অভিযোগ ধোপে টেকার মতোই হয়, তাহলে কেন এরকম একজন সাক্ষী নিয়ে আসতে হবে যে ৩ মাইল দূরের থেকে দেখবে? কেন এ ধরনের হাস্যকর আম ট্রায়াল করতে হবে একজন মানুষকে ফাঁসি দিয়ে দেওয়ার জন্য? তো এখানে আসলে এই প্রসঙ্গগুলোর চাইতে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কারা ছিলেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে গণতন্ত্রকে কারা বারবার গলা টিপে হত্যা করেছেন এটা জাতির সামনে পরিষ্কার। এই প্রশ্ন নিয়ে আমি বলব যে এই যে পলিটিক্যাল উদ্দেশ্যে এই ৭১ কে ব্যবহার করা হয়, এই প্রচেষ্টাটা বন্ধ হওয়া দরকার। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক এখন কেমন এবং এই সম্পর্ক উন্নয়নের কোনো উদ্যোগ কি নেয়া হচ্ছে? যে একটা দেশ যখন সার্বভৌম দেশ হিসেবে আচরণ করে, তখন সেখানে আসলে মূল কথা হচ্ছে দেশের সাথে দেশের সম্পর্ক হবে। দলের সাথে না। এবং আমরা দেখেছি যে ভারত কিন্তু বারবারই কূটনৈতিক শিষ্টাচারের এই জায়গাটা অতিক্রম করেছে।
এবং এই পক্ষ থেকেও সাড়া দেওয়া হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা বারবার বলেছেন যে, "ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে।" একটি সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর জন্য এটি কত বড় গর্হিত একটি ঘোষণা ছিল, এটা আমরা তখন বলতেও পারিনি। এমন একটি পরিস্থিতি ছিল। তো এখানে আসলে আমি বলব যে কোন দলের সাথে কোন দেশের সম্পর্ক হওয়ার এখানে সুযোগ নাই। সম্পর্কটা হবে দেশের সাথে দেশের এবং সম্পর্কের উদ্দেশ্য হবে মর্যাদা এবং স্বার্থের। তো আমরা আসলে এটার জন্য সরকার যেই অবস্থানে থাকবে, সে অবস্থান যতদিন ঠিক থাকবে আমরা একই সাথে আছি এবং সরকার যদি এই অবস্থানে কোন ধরনের শিথিলতা দেখায় আমরা সেটার প্রতিবাদ করব। কিন্তু এখানে অন্য কোন দেশের সাথে সম্পর্ক তৈরি করার এখানে আমাদের কোন উদ্দেশ্য নাই। মার্দিয়া মমতাজ, ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আপনারা এই অনুষ্ঠানে কাকে অতিথি হিসেবে দেখতে চান লিখুন মন্তব্যে। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।